আমাদের এই বিশ্বে জলবায়ুপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম আমরা জানি আমাদের বাংলাদেশ। গ্লোবাল ইমিশন বা বৈশ্বিকের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আসলে খুবই কম, যেটা বলা হয়ে থাকে যে 0.3%। কিন্তু তারপরেও আসলে আমরা তারপরেও আমরা যেটা বলবো যে আমরা ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স যেটা আছে সেখানটার গবেষণা অনুযায়ী আমরা 9ম স্থানে আছি। তার মানে আমরা আসলে খুবই ভালনারেবল অবস্থায় আছি। এবং এই গবেষণা বলছে যে এই ফলে যে গ্লোবাল ইমিশন হচ্ছে সেক্ষেত্রে আমাদের বন্যা বাড়ছে, আমাদের জলোচ্ছ্বাসের গভীরতা বাড়ছে, আমাদের বাংলাদেশ গবেষণা বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশ তার ভূখণ্ডে 17% এবং কৃষি জমি 30% হারাবে। এবং প্রায় 14.7 মিলিয়ন মানুষ অলরেডি বাস্তুচ্যুত হয়েছে। একই সাথে এই 19 বছরে 185টি এক্সট্রিম ইভেন্ট হয়েছে এবং যার ফলে প্রায় ক্ষতির পরিমাণ প্রায় হচ্ছে গিয়ে $3.72 মিলিয়ন। তাহলে এই যে ক্ষতিটা আমাদের হচ্ছে এবং এইখানে আমাদের একটা বড় জনসংখ্যা কিন্তু হচ্ছে শিশু। এবং কিন্তু আমরা যখন এই জলবায়ু পরিবর্তনের কথা আলোচনা করি, বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা নিয়ে আসি, সেখানটাতে দেখা যায় আসলে এই শিশুদের ব্যাপারটা নিয়ে আমরা কখনো আলোচনার মধ্যে আনি না। তো এই জায়গাটা নিয়ে আজকে আমরা একটু বিশদ আলোচনা করব। এবং আপনারা যেহেতু এই জায়গাগুলোতে অনেক বছর ধরে কাজ করছেন, আমি জানি আমাদের শ্রোতারা যারা আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ব্যাপারগুলো সম্পর্কে জানার জন্য, কারণ অনেক ক্ষেত্রে আমি বলতে পারি যেটা এটা মূলত কিছুটা আনটাচ এরিয়া আমাদের জন্য। তো সবার আগে আমি আসলে ডক্টর হাফিজ আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন শৈশবকালীন বিকাশ পরিবেশগত এবং জলবায়ু সম্পর্কিত পরিবর্তনের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। ধন্যবাদ রৌফা, আপনি আজকে আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে বলবো নেগলেক্টেড একটা বিষয়ে এনেছেন। কারণ আমরা এই যে চাইল্ডহুড বলতে তো আপনি উল্লেখ করেছেন 0 থেকে 8 বছর, এবং এটা শুরু হয় একেবারে মায়ের যে প্রেগনেন্সি পিরিয়ড থেকে শুরু করে 8 বছর সন্তানের ডেভেলপমেন্ট। আমাদের দেশ অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ জলবায়ুর ক্ষেত্রে, এবং ওয়ার্ল্ড ইন্ডেক্সে আমরা 9 নম্বরে আছি। জলবায়ুর অনেকগুলা প্রবলেম আছে, যেমন ফ্লাড, বন্যা, আমাদের খরা, আমাদের সাইক্লোন বা ঝড়, এই ধরনের প্রত্যেকটা বছরই কোথাও না কোথাও দেশের বা অনেক জায়গায় এই প্রবলেমগুলো আসে। সেই ক্ষেত্রে সব থেকে ঝুঁকিপূর্ণ হয় দেখা যায় যারা প্রেগনেন্ট ওমেন অথবা যারা একেবারেই ছোট বাচ্চা, তারা সব থেকে বেশি হয়, যেটা আমরা আসলে কখনো ওইভাবে মিজার করে দেখি না, বা আমরা দেখি না যে এটা কতটুকু, যেটা আসলে সবসময় চোখে দেখা যায় না। আমরা সবসময় দেখি যে সামনে কতজন লোক মারা গেল, গবাদি পশু বেড়ে গেল, বা এই যে জিনিসটা আমাদের একেবারেই চোখের আড়ালে থেকে যায়, সেটা হলো বাচ্চাদের বিষয়টা। একজন প্রেগনেন্ট ওম্যান, উনি কিন্তু সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করতে পারছেন না। ওনার যদি যে ঝড়, জলোচ্ছ্বাস বা এই ধরনের প্রবলেমগুলোতে ওনারা সব থেকে বেশি ভালনারেবল থাকেন। সেই ক্ষেত্রে অনেক সময় এমনও হয় যে ক্লাইমেটের সাথে সাথে যে বন্যা, বা এমনও আছে যে ক্লাইমেটের সাথে এনভায়রনমেন্টও অনেক বেশি জড়িত। সুতরাং এখানে যে মা যদি তার প্রপার বা যথাযথ মূল্যায়ন বা যথাযথ স্বাস্থ্যসেবা যদি না পায়, সেই ক্ষেত্রে ওই মায়ের যদি ঠিক প্রবলেম হয়, বাচ্চার অবশ্যই তার ডেভেলপমেন্ট প্রবলেম হবে। দ্বিতীয়ত হলো ইয়াং এজ থেকে যেটা একেবারে ছোটো মানুষ, এরা কিন্তু এদের বৃদ্ধিটা অনেক বেশি, সব কিছুরই বৃদ্ধি বেশি। সুতরাং এদের মেন্টাল, ফিজিক্যাল সব ক্ষেত্রেই আমাদের দরকার আছে তাদের দিকে খেয়াল করা, না হলে ওই বাচ্চাটা সারা জীবনেও এটা কাটিয়ে উঠতে পারবে না। কারণ এইটাই সব থেকে ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট এজ। এবং আরও একটা যে জিনিসটা হচ্ছে যে একেবারে ছোট মানুষ, যেখানে দেখা গেলো অনেক সময় ঝড় বা জলোচ্ছ্বাসের পরে আমরা কোনো একটা শেল্টারে রেখে দিয়েছি, এই শেল্টারের মধ্যে ওই বাচ্চাটা কিন্তু তার খেলার কোনো পরিবেশ পাচ্ছে না, সে কাউকে বলতে পারছে না তার কি প্রবলেমগুলা, এবং এই যে না বলা কথাগুলা বা যে মানসিক যে যন্ত্রণাটা বা সে তার স্বাভাবিক জীবনযাপন, এটা মারাত্মকভাবে হ্যাম্পার হয়, যেটা আমরা কখনোই ইকোনমিক্যালি আমরা এটাকে কাউন্ট করতে পারবো না। কিন্তু আমরা কিভাবে পারবো? যদি এটাকে সঠিকভাবে অন্যভাবে মিজার করতে পারি, আমরা যদি বুঝতে পারি এবং এটাকে খেয়াল দিতে পারি। সুতরাং এই যে বিষয়টা যেটা আমাদের একেবারেই নেগলেক্টেড অবস্থায় আছে, এটা খুবই খুবই একটা জরুরি। কারণ একটা ছোট মানুষ থেকে যদি আমরা গড়নটা না দেখি, তার গঠনটা না দেখি, তাহলে আমরা একটা সুস্থ জাতীয় খুঁজে পাবো না।
ধন্যবাদ ডক্টর হাফিজ। আপনি খুব আসলেই বলেছেন, যেটা সেটা হচ্ছে যে আমাদের তো শিশু বয়স থেকেই আমরা শুরু করে যে আমাদের সমস্ত বিকাশের জায়গাটাতে, তো সেখানেই যদি বাধাগ্রস্ত হয়ে যাই তাহলে আমাদের ভবিষ্যতে গিয়ে আমরা আসলে কিভাবে করে আগাবো। তো ডক্টর জহির, আমাদের ডক্টর হাফিজ সুন্দর করে বললেন যে আসলে জলবায়ু পরিবর্তনের ফলে শিশুরা আসলে কোন পর্যায়টাতে গিয়ে তাদের বিকাশটা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু এই যে আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ ভয়ঙ্কর প্রভাব আছে, কিন্তু তারপরেও আমরা আসলে আমরা একটু আগে যে আলোচনাটা করলাম যে জলবায়ু পরিবর্তনের আলোচনায় আসলে এই ব্যাপারটা অনুপস্থিত। আপনার কি মনে হয় যে কেন আসলে আমরা এই জায়গাটাতে অনুপস্থিত আছে? আহ, ধন্যবাদ রফা আপা, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য, এবং ধন্যবাদ প্রফেসর হাফিজ, আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, আলোচনার জন্য। আচ্ছা, শুরুতেই বলি, আসলে যেহেতু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কথা বলছি বা শিশু বিকাশের কথা বলছি আমরা, এবং তার সাথে জলবায়ু পরিবর্তন একটা সম্পর্কের কথা বলছি, ইট সিমস লাইক এটাকে আমি যদি এইভাবে কনসিডার করি, ধরুন আমি একটা বীজ বপন করলাম, তারপরে তাকে বড় করতে হবে, এবং এবং সেই বড় করার জন্য যে প্রসেসগুলো, তাকে সার দিতে হবে, পানি দিতে হবে, একটা পর্যায়ে যেটা একটা বেড়া দিতে হয় প্রোটেকশনের জন্য, যাতে কেউ নষ্ট না করে ফেলে, তারপরে একটা পরিপূর্ণ গাছ হয়। থিঙ্ক ইন দ্যাট ওয়ে, যদি কোনো একটা গাছকে যদি আপনি প্রতিদিন ধাক্কা দেন, তাহলে সে তার শিকড় থেকে, মাটি থেকে শিকড়টা নড়ে যাবে, তাহলে যথেষ্ট পরিমাণ নিউট্রিশন সে পাবে না। তার মানে একটা গাছ যতটুকু বিকশিত হতে পারত এই ঝড় ঝাপটা কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা হয় না। এক্স্যাক্টলি দ্য সেম থিং ফর আওয়ার হিউম্যান বিইং। একটা মানুষ বা একটা বাচ্চা যখন প্রেগনেন্সি পিরিয়ড কথা বলছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আসলে আমরা আর্লি বিকাশ চাইল্ডহুডের কথা শুধু ওই সময়ের কথা চিন্তা করলাম, জন্মের পরে না, জন্মের আগে থেকেই শুরু করি। এখন যেহেতু জন্মের আগে থেকে শুরু করি, আমরা যারা রিসার্চ করি, আমরা যারা পাবলিক হেলথের লোক, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি, তারা আমরা দেখি শুধু এফেক্টটা, সামনের অংশটুকু। এই যে পিছনের যে অংশটা, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে একটা মায়ের যত্নের ব্যাপার, এবং সেই যত্নটা এনভায়রনমেন্টের সাথে রিলেশন, কারণ এনভায়রনমেন্টাল পলিউশন ইজ দেয়ার, এবং সেই পলিউশন সামটাইমস রিলেটেড উইথ দ্য ক্লাইমেট চেঞ্জ থিংস। তার মানে ওই জায়গাতে যদি কাজ করতে না পারি, তাহলে বাচ্চা একটা গঠন বা গড়ন কিংবা বৃদ্ধি হওয়াটা একটা এফেক্ট হবে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তারপরে দেখেন, কেন আমরা মানে বড় আলোচনায় কিংবা ক্লাইমেট চেঞ্জের আলোচনায় এটা অনুপস্থিত, তার আরেকটা বড় কারণ হচ্ছে, আমরা যেহেতু অলওয়েজ ইম্প্যাক্ট বা এফেক্টটাকে দেখছি, তো আমরা দেখছি যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, আমরা দেখছি সাইক্লোন, আমরা দেখছি হিট, আমরা দেখছি ইনক্রিজ টেম্পারেচার্স, আমরা দেখছি খরা, বন্যা। তো আমরা যেহেতু এই জিনিসটা দেখি, উই অলওয়েজ ফরগট, অথবা আমরা ভুলে যাই যে আমাদের পিছনে কী হচ্ছিল, কেন হচ্ছিল। তো যে কারণে, আর মোরবা আমাদের মতো দেশগুলোতে যারা আমরা একটু রিসোর্স কনস্ট্যান্ট কান্ট্রি লাইক বাংলাদেশ অথবা আমাদের মতো যারা দেশ আছে, তাদের তো আসলে ওই একটা বাংলায় প্রবাদ আছে যে নুন আনতে পান্তা ফোড়ায়, অর্থাৎ আমাদের যেটা আমরা দেখতে পাই সেটাকেই বেশি অ্যাড্রেস করতে চাই রাদার দেন আমরা যেটা দেখতে পাই না। অ্যান্ড উই কনসিডার যে এটা আমাদের কাজ, এটা বড় দেশ, ধনী দেশ, তাদের কাজ। যে কারণে আমাদের দেশের পার্সপেক্টিভে এই বিষয়টা খুব নেগলেক্টেড থেকে যাচ্ছে। কিন্তু আবারও বলছি যে আসলে এটা নেগলেক্টেড থাকার মতো বিষয় না, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। রাদার আই কুড সে যে এইটাই বেশি দরকার, গুরুত্ব দেওয়া কিংবা ইনভেস্ট করা কিংবা সবাইকে নিয়ে নিয়ে কাজ করা। কারণ আমি যদি একটা সুস্থ জাতি পেতে চাই, একটা নেশন পেতে চাই, একটা ওয়ান্ডারফুল নেশন যদি পেতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে ইনভেস্ট করতে হবে, এখানেই আমাদের কাজ করতে হবে। কারণ আর আর্লি চাইল্ডহুড নেটওয়ার্কের ব্যাপারটাকে আমি দেখি একটা কমপ্লিট লাইফ সাইকেল, লাইফ কোর্স। সেটা কি? প্রেগনেন্সি পিরিয়ড, তারপরে মা এক সময় ডেলিভারি দিবে, তার মানে সেইখানে একটু কাজ করার ব্যাপার আছে। তারপরে তার প্রথম 1 মাসের একটা একরকমের সেন্সিটিভিটি থাকে, এক ভালনারেবিলিটি থাকে। তারপরে 1 বছরের একটা ভালনারেবিলিটি থাকে। তারপর 5 ইয়ার্স পর্যন্ত এক ধরনের ভালনারেবিলিটি থাকে, অ্যান্ড 8 ইয়ার্স পর্যন্ত আরেকটা, অ্যান্ড দেন 18 ইয়ার্স পর্যন্ত এই বাচ্চাগুলো গ্রো করতে থাকে। তার মানে প্রত্যেকটা স্টেজ টিল 18 ইয়ার্স পর্যন্ত আমাদেরকে এক্সেপশনালি অথবা বলবো যে স্পেশাল প্রোগ্রাম নিয়ে তাদেরকে লুক আফটার করতে হবে এবং খেয়াল করতে হবে। অ্যান্ড ফার্দার মোর, সেটা হয় কি, যে আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি, আমরা মনে করছি ওই জায়গায় যেটা বলছিলাম যে ঘূর্ণিঝড়, আমরা বলছি ফ্লাড, আমরা বলছি খরা, অ্যান্ড আমরা অলওয়েজ দেখি যে অসুস্থতাগুলো আমাদের সামনে আছে, সেটা নিয়ে আমরা ডিল করছি। কিন্তু আসলেই তাই, যদি আমাদের একটা সুস্থ জাতি পেতে হয় কিংবা একটা নেশন পেতে হয়, একটা সমাজ পেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এইখানে ইনভেস্ট করতে হবে। এই কারণে যে এই জলবায়ু পরিবর্তন এফেক্ট শুধু ওই বাচ্চার উপরে বা যে শিশু হবে তার উপরে না, এটা একটা ইন্টারজেনারেশনাল প্রবলেমস। অর্থাৎ ওই বাচ্চা যদি এখনই সাফার করে, সে যখন বাবা মা হবে তখন সেই সাফারটা থাকবে, অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ ফর এভার। তো সেই জন্য আমরা যদি চোখ বন্ধ করে একবার ভাবি যে কত বড় প্রবলেম, কত বড় ইস্যু, ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমরা নেগলেক্ট করছি,
করছি এই কারণেই, কারণ আমরা সহজে দেখতে পাই না সেই কারণে।